প্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে আমরা চেষ্টা করব ক্লাসে সময় একটু বাড়াতে, কারণ আমাকে অনেকে বলেছেন যে ক্লাস আর একটু দীর্ঘ হলে ভালো হয়। আপনারা আমাকে জানাবেন যে ক্লাসটা কি আর একটু দীর্ঘ করলে 40 মিনিট করলে কি সঠিক হবে কি হবে না। আপনাদের গণতান্ত্রিক মতামতই আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ঠিক আছে, আমরা আজকে পড়ব নেক্সোসিসের বেসিক টাইপগুলি। নেক্সোসিসের চেঞ্জগুলি কি কি হয় আমরা মোটামুটি গতদিন জেনেছিলাম। তো বেসিক টাইপ বলতে দুইটা, কোয়াগুলেটিভ নেক্রোসিস আর লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। এর সাথে কিছু স্পেশাল টাইপ আছে, গ্যাংগ্রিনাস নেক্রোসিস, ক্যাজিয়াস নেক্রোসিস, ফ্যাট নেক্রোসিস, ফিব্রিনয়েড নেক্রোসিস। প্রথমে আমরা আসি কোয়াগুলেটিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিস কোথায় হবে? কোয়াগুলেটিভ নেক্রোসিস হবে ইসকেমিক নেক্রোসিস অফ সলিড অর্গান এক্সেপ্ট ব্রেইন। এইটার বৈশিষ্ট্য কি? এই নেক্রোসিসের বৈশিষ্ট্য হচ্ছে এইটার বেসিক সেলের যে বেসিক আউটলাইন সেটা প্রিজার্ভ থাকে, নিউক্লিয়াস থাকবে না, কিন্তু সেলের সেল মেমব্রেন প্রিজার্ভ থাকবে। এর ফলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা নেক্রোসিস ঘটেছে। কারণ হচ্ছে দেখা যাবে সেলের নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস নেই কিন্তু সেলের আউটলাইন আছে, তার মানে ওখানে একটা সেল ডেথ ঘটেছে। এই কোন ধরনের অর্গানে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়? আমরা যে কমনলি যে অর্গানগুলোতে নেক্রোসিস পাই, যেমন হার্টে, ব্রেইনে। হার্টে হলে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আর ব্রেইনে হলে বলি সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সিভিএ। আগে বলতাম সিভিডি, সেরিব্রোভাস্কুলার ডিজিজ। আচ্ছা, এখন আমরা আসি যে এই যে তাহলে কোয়াগুলেটিভ নেক্রোসিসের বেসিক আউটলাইন প্রিজার্ভ থাকবে, এর ফলে ওই টিস্যুটা কেমন হবে? টিস্যুটা হয়ে যাবে একটু শক্ত। কোয়াগুলেশনের ফলে যেমন প্রোটিন কোয়াগুলেশন হয়ে শক্ত হয়ে যায়, সেরকম টিস্যুটাও একটা ফার্ম টেক্সচার থাকবে। মেকানিজম আমরা অলরেডি জানি যে ডিনেচারেশন অফ প্রোটিন ঘটে। কেন ঘটে? ল্যাকটিক অ্যাসিডের কারণে। আর এই ল্যাকটিক অ্যাসিড কী করে? স্ট্রাকচারাল প্রোটিন অ্যাজ ওয়েল অ্যাজ এনজাইমেটিক প্রোটিন দুইটাকেই ডিনেচারেশন করে ফেলে। এনজাইমেটিক প্রোটিন যেহেতু কাজ করতে পারতেছে না, সেহেতু এই এনজাইমেটিক প্রোটিনগুলো যে প্রোটিওলাইসিস করতো, সেই প্রোটিওলাইসিসটা লক হয়ে যাবে। আলটিমেটলি এই সেলটা কয়েকটা দিন, হয়তোবা কয়েকটা দিন থেকে ফিউ ডেজ টু ফিউ উইকস সে আউটলাইন প্রিজার্ভ থাকবে, কিন্তু পরবর্তীতে কি হবে? পরবর্তীতে এই সেলটা আশেপাশে যে নিউট্রোফিল আসবে, ফ্যাগোসাইট আসবে, সেই নিউট্রোফিলগুলা কি করবে? তারা তখন এনজাইম রিলিজ করবে সেটাকে ডিস্ট্রয় করার জন্য। আর কারণ নিউট্রোফিলের শরীরেও আমাদের এই ক্যাটালাইটিক প্রোটিওলাইটিক এনজাইম আছে। এছাড়া আছে ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট হচ্ছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেলের কোনটা, যেটা হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ এসে ওই সেলটাকে বা সেলের অংশগুলোকে এনকাল্প করবে, এবং আলটিমেটলি আমরা কয়েক সপ্তাহ পরে যদি দেখি তাহলে ওখানে আর কোনো মাইক্রোস্কোপের নিচে আমরা আর কিছুই দেখতে পাবো না। ওকে, উদাহরণ আমরা বলেছি যে এক্সেপ্ট ব্রেইন, অন্য সব সলিড অর্গানগুলোতে এটা হতে পারে। এছাড়া আর ব্রেইন এবং হার্ট ছাড়া আর হতে পারে, ব্রেনে তো হয় না, সরি, হার্টে হতে পারে। হার্ট ছাড়া আর কোথায় হতে পারে? আর হতে পারে কিডনিতে, লিভারে। সরি, আমি একটু ভুল বলছি যে ব্রেনের কথা। ব্রেনে হচ্ছে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, ব্রেনে সিভিডি যেটা হয় সেটাতে লিকুইফ্যাক্টিভ হবে। ইসকেমিয়া অফ কিডনি, কিডনির মধ্যে যখন ইসকেমিয়া হয় সেটা দেখতে কেমন হয়? সেটা দেখতে একটা ট্রায়াঙ্গুলার শেপ তৈরি হয়, কারণ যেই ব্লাড ভেসেল থেকে সাপ্লাই হয় সেই ব্লাড ভেসেলটা অ্যাপেক্সে থাকে, আর তারপরে ব্লাড ভেসেলটা যে টিস্যুগুলোকে সাপ্লাই করে সেই টিস্যুগুলো নেক্রোসিস হওয়ার ফলে ওই এরিয়াটা একটা ট্রায়াঙ্গুলার শেপ ধারণ করে। লিভারেও এরকম যদি কোনো ভেসেলের ব্লক হয় তাহলে ওই ভেসেল যে এরিয়াতে সাপ্লাই দিচ্ছিল সেই এরিয়াটা নেক্রোসিস হবে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কোয়াগুলেটিভ নেক্রোসিস, এইখানে হার্ট মাসেল,
হার্ট মাসেল হচ্ছে স্মুথ মাসেল। স্মুথ মাসেলের মধ্যে আমরা কোনো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না, কিন্তু সেলের আউটলাইন ঠিক আছে। আর যেসব চেঞ্জ হয় নেক্রোসিসে আমরা বলেছিলাম গ্লাইকোজেন কমে যায়, এই জন্য হোমোজেনাস হয়ে যায়। আর এটা হচ্ছে বেজোফিলিয়া কমে যাবে, যেহেতু অ্যাসিড কমে যাবে, ডিএনএ এবং আরএনএ এগুলো অ্যাসিড ব্রেকডাউন হয়ে যাবে। এর ফলে কি হবে? এর ফলে এখানে ইউসিনোফিলিয়া বাড়বে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইউসিনোফিলিয়া বেড়ে গেছে। আর এই যে এই সেলের থেকে যে এনজাইমগুলো বেরিয়ে যাবে মেমব্রেন লিকেজের কারণে, সেই এনজাইমগুলো ফরেন বডি হবে, সেই কারণে এখানে বাইরে থেকে লিউকোসাইটের রিক্রুটমেন্ট হবে। এই যে আমরা এখানে আশেপাশে অনেক লিউকোসাইট দেখতে পাচ্ছি। নেক্সটে আসি আমরা লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস আমরা আগেই বলেছি যে ইস্কেমিক নেক্রোসিস অফ ব্রেইন, অজানা আননোন, ডিউ টু আননোন কজ ব্রেইনের মধ্যে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস হয়। লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস মানে কি? এখানে সেলের কোনো আউটলাইন থাকবে না, সেলটা পুরোটাই ডাইজেশন হয়ে একটা লিকুইড ভিসকাস মাসে তৈরি হবে। এটা সাধারণত হয় কোথায়? ব্যাকটেরিয়া এবং কিছু ফাঙ্গাই যদি ইনফেকশন হয় তাহলে সেখানে লিউকোসাইট আসে, লিউকোসাইট এসে সে এনজাইম রিলিজ করে, ওই এনজাইমের রিলিজের ফলে ওই পুরা সেলের আর্কিটেকচার লস হয়ে সে একটা ক্রিমি ইয়েলো একটা লিকুইড ম্যাটেরিয়ালে পড়ে হয়, যেটাকে বলা হচ্ছে পাস। কেন এটাকে পাস বলে? কারণ এইটার মধ্যে ডেড ডাব্লিউবিসি লিউকোসাইট হোয়াইট ব্লাড সেল থাকে, সেইটার কারণে এটাকে বলা হয়, এটাকে বলে পাস। উদাহরণ আমরা আগেই জানি যে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে। যদি স্কিনের মধ্যে হয় সেখানে অ্যাবসেস হয়, বয়েল হয়। আর সিএনএসে তো আমরা জানি হাইপোক্সিক থেকেই লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস হয়। এই যে এখানে আসেন, দেখেন আমরা মাঝখানে আপনার ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলোতে কি হচ্ছে? এই জায়গাগুলোর সেলগুলোতে দেখেন কোনো আউটলাইন প্রিজার্ভ নাই, ঠিক আছে? সেলের কোনো আউটলাইন দেখা যাচ্ছে না, শুধু লাল লাল। আর মাঝখানে যে আমরা ভাঙা ভাঙা জিনিসপত্রগুলো দেখছি এগুলো আসলে হচ্ছে ডাব্লিউবিসি, ডাব্লিউবিসির নিউক্লিয়াস, কিন্তু সেলের কোনো আউটলাইন নাই, পুরোটাই নেক্রোসড। এই যে আবার এখানে আসেন, এইখানে ভালো করে বোঝা যাচ্ছে যে ব্রেইনের ভিতরে, ব্রেইন অ্যাক্সেসে, এই যে এগুলো হচ্ছে ব্রেইন টিস্যু, ব্রেইনের স্ট্রাকচার, ঠিক আছে? ব্রেইনের টিস্যু আপনারা যদি আমার কাছে আসেন আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আমরা ব্রেইনের টিস্যু অনেক পাই, অটোপসি, মৃত ব্যক্তির যে ব্রেইন আমাদের কাছে পাঠানো হয় সেখানে আমরা দেখি। তার মাঝখানে এই জায়গাটা কিন্তু এরকম না, এই জায়গাটার কোনো সেলগুলো ডেথ হয়ে শুধু ডাব্লিউবিসি পড়ে আছে এই পুরো জায়গাটাতে। এই জায়গাটাকে আমরা বলবো লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, ব্রেইন অ্যাবসেস। লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস কিন্তু ব্রেইনে ইনফেকশন থেকেও হয়, তখন কিন্তু এরকম ডাব্লিউবিসি এত বেশি পাবো না, কিন্তু এখানে ব্রেইন অ্যাবসেসের মধ্যে মাঝখানে পাবো ডাব্লিউবিসি। গ্যাংগ্রিনাস নেক্রোসিস। গ্যাংগ্রিনাস নেক্রোসিস আসলে এটা হচ্ছে সার্জারিতে বলে, এটা কোনো স্পেশাল টাইপ নেক্রোসিস না, এটা একটা ডিস্টিংটিভ প্যাটার্ন। কখন হয়? মানে ডিস্টিংটিভ প্যাটার্ন না, এটা কখন হয়? এটা হয় হচ্ছে যদি কোনো লিম্বের মধ্যে, যেমন লোয়ার এক্সট্রিমিটি, আপার এক্সট্রিমিটি, সেখানে যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে সেখানে কোয়াগুলেটিভ টাইপ নেক্রোসিস হয়, তাহলে সেটাকে বলা হয় গ্যাংগ্রিনাস নেক্রোসিস। গ্যাংগ্রিনাস নেক্রোসিস আবার দুই ধরনের হতে পারে, ওয়েট গ্যাংগ্রিন, ড্রাই গ্যাংগ্রিন। যখন আমার ভেনাস ড্রেনেজ বন্ধ হয়ে যাবে, মানে আর্টারি এবং ভেইন দুইটাই বন্ধ, তখন ওইখানে কিন্তু ময়েস্ট গ্যাংগ্রিন, মাঝখানে ফ্লুইড থাকবে, সেই জন্য এটা ময়েস্ট গ্যাংগ্রিন। আর যদি শুধু আর্টারিয়াল সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু ভেনাস ড্রেনেজ নর্মাল থাকে, তাহলে সেই জায়গায় কোনো ফ্লুইড থাকবে না, সেই জন্য সেটা হচ্ছে ওয়েট গ্যাংগ্রিন। যেমন কোথায় হতে পারে? এটা হতে পারে, আচ্ছা, ওয়েট গ্যাংগ্রিনের মধ্যে কি থাকতে পারে? আবার সুপারএডেড ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে, তখন এটা ওয়েট গ্যাংগ্রিন। ওকে, এই যে ড্রাই গ্যাংগ্রিন আমরা দেখতে পাচ্ছি, ড্রাই গ্যাংগ্রিনটা কখন হয়? রেনল্ডস ডিজিজ, মানে আপনার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এখানে আর্টারিটা থিন, আর্টারির ভিতরে যে লুমেন,
আর্টারিয়া ডরসালিস পেডিস, পায়ের যে আঙ্গুলগুলোকে সাপ্লাই দেয়, সেই আর্টারিয়া ডরসালিস পেডিস এর মধ্যে মাঝখানে অ্যাথেরোস্ক্লেরোসিস না, এটা একটা আলাদা একটা মেকানিজম। সেটার ফলে কি হয়, ওই আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই হতে পারে না, তখন ডিস্টাল যে ফিঙ্গারের যে ডিস্টাল অংশ সেখান থেকে শুরু হয় এবং এটা নেক্রোসিস হতে থাকে। এটার মধ্যে কোনো আপনার ইনফেকশন থাকে না যখন, তখন এটা ড্রাই, এটা হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন। এনার্জি হতে পারে, ডায়াবেটিক গ্যাংগ্রিনেও হতে পারে। আচ্ছা, এখন আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাভিয়াস নেক্রোসিস। ক্যাভিয়াস মানে হচ্ছে চিজ লাইক, মানে এটা হচ্ছে চিজ, পনিরের মতো দেখতে হয়। কেন এটা চিজ লাইক? কারণ এটা এই ধরনের নেক্রোসিসটা হচ্ছে ফ্রায়াবল ইয়েলো হোয়াইট অ্যাপিয়ারেন্স, যেটা চিজের মধ্যে, চিজ কিন্তু ভেঙে যায়, তা টিপ দিলেই ভেঙে যাবে। আর এটা কোথায় পাওয়া যায়? সাধারণত একটা মাত্র ডিজিজ, সেটা টিউবারকুলোসিস, সেটাতে পাওয়া যায়। আরেকটা ডিজিজে এরকম হয়, কিন্তু সেটাকে আমরা ক্যাভিয়াস নেক্রোসিস বলি না, সেটা হচ্ছে সিফিলিস। সিফিলিসে যেটা বলে সেন্টারে, সেটাতে বলা হয় সিফিলাইটিক গামা। তো আমরা ক্যাভিয়াস নেক্রোসিসের মধ্যে মাইক্রোস্কোপিক্যালি কি পাবো? এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড অথবা লাইস সেল হবে, মানে এটা একটা কোয়াগুলেটিভ এবং লিকুইফ্যাক্টিভের একটা মাঝামাঝি একটা অবস্থা। সেলগুলা পুরোপুরি লাইসিস হবে না, কিন্তু ফ্র্যাগমেন্টেড হয়ে থাকবে, আবার আউটলাইন পুরোপুরি প্রিজার্ভ থাকবে না। এর সাথে কি থাকবে? অ্যামরফাস গ্র্যানুলার ডেব্রিস, আর তার চারিদিকে থাকবে হচ্ছে একটা মনোনিউক্লিয়ার লিউকোসাইট বা ডাব্লিউবিসি এর, যেহেতু এটা ক্রনিক ইনফ্লামেশন, লিম্ফোসাইটের একটা কলার থাকবে। এবং এই ধরনের জিনিসকে একসাথে বলা হয় গ্র্যানুলোমা। ওকে, নেক্সট আসি ক্যাভিয়াস নেক্রোসিস। আমরা দেখতে পাচ্ছি টিউবারকুলোসিসের ইনফেকশন, এই যে একটা লাঙের মাস্ক, এই জায়গাটায় টিউবারকুলোসিস ইনফেকশন হওয়ার কারণে ক্যাভিয়াস নেক্রোসিস, কোয়াগুলেটিভ, এখানে কোয়াগুলেটিভ এবং লিকুইফ্যাক্টিভ দুইটারই একটা কম্বিনেশন থাকবে, আর ইয়েলো হোয়াইট অ্যাপিয়ারেন্স অফ দ্য এরিয়া অফ নেক্রোসিস, সেই জন্য এটা চিজ লাইক এবং ফ্রায়াবল, ফ্র্যাগমেন্টেড হয়। এই যে এখানে মাইক্রোস্কোপের নিচে আমরা কি পাই? এখানে একটা ডিস্টিংটিভ সেল পাই, এই জায়গাটা হচ্ছে নেক্রোসিস, এবং এটার মাঝখানে ডিস্টিংটিভ একটা সেল, সেটাকে বলে ইপিথেলয়েড সেল, সেটা আমরা পরে পড়ব। আর এই যে ক্যাভিয়াস নেক্রোসিস, তার চারিদিকে দেখবেন আপনারা যে একটা লিম্ফোসাইটের কলার থাকবে। ওকে, ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিসও স্পেশাল কোনো নেক্রোসিস নেই, এটা আসলে এক ধরনের কোয়াগুলেটিভ নেক্রোসিস। এটা মেডিকেল পারল্যান্সে এটাকে বলে, দুইটা টাইপ আছে, ট্রমাটিক যেটা ব্রেস্টে হতে পারে, আর এনজাইমেটিক, সেটা হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে হয়। এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস কখন হয়? যদি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়। প্যানক্রিয়াসের একটা এনজাইম হচ্ছে লাইপেজ। লাইপেজ যখন প্যানক্রিয়াস থেকে বেরিয়ে আসে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে পরে, আশেপাশে যে ওমেন্টাম আছে, ওমেন্টাল যে ফ্যাট আছে, সেই ফ্যাট সেলগুলোকে নেক্রোসিস করে। এর ফলে আমরা সেখানে যে নেক্রোসিস পাবো সেটাই হচ্ছে ফ্যাট নেক্রোসিস। ফ্যাটের নেক্রোসিস হওয়ার ফলে কি পাওয়া যাবে পরবর্তীতে? আমরা যদি খালি চোখে মানে মাইক্রোস্কোপের নিচে দেখি, সেই জায়গাটায় আমরা দেখব যে ফ্যাটের সেলের আউটলাইন আছে, কিন্তু কোনো নিউক্লিয়াস নাই। এটাকে বলবো শ্যাডোই আউটলাইন, মানে হচ্ছে ছায়ার মতো একটা আউটলাইন থাকবে। আর এই যে লাইপেজ তো এনজাইম, সে কী করবে? ফ্যাটের ভিতরে যে ট্রাইগ্লিসারাইড থাকবে সেটাকে ভেঙে সে ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। ফ্যাটি অ্যাসিড আবার পরবর্তীতে ওখানে তো বসে থাকবে না, আশেপাশে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম সল্টের সাথে বিক্রিয়া করে সেখানে ডিপোজিট হবে। এর ফলে আমরা সেখানে ক্যালসিয়ামের ডিপোজিশনও পাবো। এটা যখন হয় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পরে, আমরা দীর্ঘদিন পরে যখন সেখানে দেখবো যে ওই ক্যালসিয়াম সল্টটা দেখতে চকি হোয়াইট, সেই চকি হোয়াইট অ্যাপিয়ারেন্স দেখে আমরা বুঝবো যে এইখানে একসময় অনেক আগে একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছিল। ওকে, তাহলে আন্ডার মাইক্রোস্কোপ আমরা দেখতে পাবো শ্যাডোই আউটলাইন অফ নেক্রোসড ফ্যাট সেল,
আর ক্যালসিয়ামের ডিপোজিট পাবো, এবং ওখানে যেহেতু নেক্রোসিস, ইনফ্ল্যামেটরি সেল আসবে, এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস। এই যে আমরা দেখতে পাচ্ছি শ্যাডোই আউটলাইন, ভিতরে কিছু নাই, শুধু একটা আউটলাইন, ঘোস্ট লাইন, ঘোস্টের মতো ভৌতিক লাইন দেখা যাচ্ছে, আর কিছু নাই। এখন আসি আমরা ফিব্রিনয়েড নেক্রোসিস। ফিব্রিনয়েড নেক্রোসিস একটা স্পেশাল টাইপ নেক্রোসিস, যেটা ব্লাড ভেসেলে হয় এবং ইমিউন ডিপোজিটের ফলে হয়, ইমিউন কমপ্লেক্স। আমরা জানি, আপনারা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ে এসেছেন, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স জমে, সেই কমপ্লেক্সটা ব্লাডের মাধ্যমে পরিবাহিত হতে থাকে। তখন ব্লাডের মাধ্যমে যখন সে যেতে থাকে, তখন সে ব্লাড ভেসেলের গায়ে এটা এসে ডিপোজিট হতে পারে। ওই ডিপোজিট হলে তখন আবার ওইটার উপরে অ্যাটাক করবে অ্যান্টিবডি, যেহেতু এটা ফরেন বডি, সেহেতু একটা অ্যান্টিবডি এসে সেখানে অ্যাটাক করবে। সেই সময় যে ব্লাড ভেসেলের যে ডিস্ট্রাকশন হবে, সেইটাই হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস, এটা স্পেশাল ফর্ম। ঠিক আছে? আর কেন এটার নাম ফিব্রিনয়েড? কারণ সেটা ব্লাড ভেসেলের ভিতর থেকে নেক্রোসিসের ফলে ফিব্রিন বেরিয়ে আসবে, সেই জন্য এটার নাম ফিব্রিনয়েড নেক্রোসিস। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ব্লাড ভেসেল, মাঝখানে ফাঁকা জায়গা থাকার কথা ছিল, এখন এই জায়গাটায় আমার নেক্রোসিস হয়েছে ওয়ালে, এখানে এই জায়গাগুলোতে দেখেন নেক্রোসিস। এর ফলে কি হয়েছে, আমার ভিতর থেকে ফিব্রিন বেরিয়ে আসবে এবং এখানে আশেপাশে ইনফ্ল্যামেটরি সেলও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে ভেসেল ওয়ালের যে নেক্রোসিস, সেইটাই হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস, ইমিউন কমপ্লেক্স জমা হওয়ার ফলে। এখন আমরা আসি অ্যাপোপ্টোসিস কি জিনিস। আমরা নেক্রোসিস শেষ করে ফেললাম। অ্যাপোপ্টোসিস বলতে আমরা কি বুঝি? অ্যাপোপ্টোসিস বলতে আমরা একটা বুঝি সেল ডেথ, যেটা কিনা প্রোগ্রামড, মানে একটা জেনেটিক টাইটলি রেগুলেটেড জেনেটিক প্রোগ্রাম দ্বারা এটা হয়, একটা সুইসাইড প্রোগ্রাম এটা। আর ডিউরিং হুইচ এ সেল ডেস্টাইন্ড টু ডাই, যে সেলটা অলরেডি ঠিক করে ফেলছে যে সে মারা যাবে, সে কিছু এনজাইমকে অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেট হওয়ার ফলে সেলের মাঝখানে যে ডিএনএ আছে এবং নিউক্লিয়ার এবং সাইটোপ্লাজমিক প্রোটিন আছে, সেইগুলো ডিগ্রেডেশন হয়ে যায়। সেই ডিগ্রেডেশন হওয়ার ফলে কিন্তু ওই সেল আর বেঁচে থাকবে না, কিন্তু সে নেক্রোসিসের মতোও ঘটবে না, সেল মেমব্রেন রাপচার হবে না। সে একটা স্পেশাল ওয়েতে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সে নেক্সট স্টেপগুলো তার মধ্যে ঘটবে। ওকে, এখন অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস হচ্ছে অলওয়েজ প্যাথোলজিক্যাল। আপনারা জানেন নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের পার্থক্যের মধ্যে আমরা ছিলাম। তো অ্যাপোপ্টোসিস কিন্তু ফিজিওলজিক্যাল অনেক কারণে হয়। এক নম্বরে হতে পারে যে সেটা এমব্রায়োজেনেসিস, ডিউরিং আমাদের শরীরে আমরা যখন ফিটাল লাইফে ছিলাম, তখন আমাদের মেটামরফোসিস হয়েছে। মেটামরফোসিস কি, এক বডি থেকে চেঞ্জ হয়ে অন্য বডি। যেমন আপনারা দেখবেন প্রজাপতি, অনেক সময় আপনারা পড়েছেন কি না, আমরা তো পড়তাম, রেশম পোকা। রেশম পোকা এক সময় প্রজাপতি থাকে, সেটা থেকে চেঞ্জ হয়ে আবার রেশম পোকা হয়ে যায়। সেই রকম আমাদের বডি ও ফিটাস অবস্থায় প্রথমে একটা জাইগোট স্টেজের পরে সেটা সংখ্যা বাড়ে, এরপরে আবার চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার সময় আগের যে সেলগুলো ছিল সেই সেলগুলা ডিস্ট্রয় হয় কি প্রক্রিয়ায়, সেটার নামই হচ্ছে অ্যাপোপ্টোসিস। তাহলে এরকম সেল কখন কখন পাবো? ইমপ্ল্যান্টেশনের সময় পাবো, অর্গানোজেনেসিস, ডেভেলপমেন্টাল ইনভলিউশন, মানে যেটা আগের যে স্ট্রাকচার সেটা ছোট হয়ে যাবে, নতুন একটা স্ট্রাকচার তৈরি হবে। আর মেটামরফোসিস, একটার থেকে আরেকটা চেঞ্জ হয়ে যাবে, সেই সময় আমরা অ্যাপোপ্টোসিস পাবো। এছাড়া অনেক সময় আছে হরমোনের কারণে কোনো একটা অর্গান যদি বড় হয়, সেই হরমোনের উইথড্রয়াল আমাদের প্রয়োজনেই, হরমোন যখন উইথড্রয়াল হয়ে যাবে তখন সেই সেলগুলা মারা যাবে। যেমন এন্ডোমেট্রিয়ামের মধ্যে মেনস্ট্রুয়েশনের সময় কি হয়, হরমোন ইস্ট্রোজেন থেকে যখন চেঞ্জ হয়ে যায় তখন কি হয়, হরমোনের উইথড্রয়ালের কারণে এই এন্ডোমেট্রিয়াল সেলগুলা ব্রেকডাউন হয়ে যাবে। ব্লাড ভেসেলের ওয়ালটা
টর্চুয়াস হয়ে সেখানে ভেসেলের মধ্যে থেকে সাপ্লাইও কমে যাবে এবং এই এন্ডোমেট্রিয়ামটা কি হবে, ভেঙে যাবে। ভেঙে গেলে যেই প্রসেসে সেলগুলো ডেথ হবে সেটার নামই হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর ল্যাকটেশন শেষ হয়ে গেলে, উইনিংয়ের পরে ব্রেস্ট আবার আগের সাইজে চলে আসবে, সেটাও হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস। আচ্ছা, আমরা এইটা আপনারা পড়বেন মাইক্রোবায়োলজিতে, যে আমাদের শরীরে যে সেলগুলা আমাদের যেমন ইন্টেস্টাইনের মধ্যে যে সেলগুলা প্রতিনিয়ত, এগুলা হচ্ছে রিজেনারেটিং সেল, প্রতিনিয়ত এরা রিপ্লেস হতে থাকে। সেই রিপ্লেসিং সেলগুলা মানে আগের যে সেলটা সেটা যে ডেথতে ঘটবে সেইটা হচ্ছে ডিলিশন হবে, সেইটার নামই হচ্ছে অ্যাপোপ্টোসিস। যে প্রক্রিয়া হবে ডিলিশন আরেকটা জায়গায় হয়, সেটা মাইক্রোবায়োলজিতে আপনারা পড়বেন। সেটা হলো আমাদের শরীরে যে লিম্ফোসাইটগুলো তৈরি হয়, যেই লিম্ফোসাইটগুলো আমাদের বডির লিম্ফোসাইটকে চিনতে হবে, এডুকেশন, থাইমিক এডুকেশন হয় থাইমাসের মধ্যে, সে চিনে যে কোনটা বডি কোনটা বডির না। যদি এরকম হয় যে কোনো লিম্ফোসাইট আমাদের চিনতে পারে না এই বডির সেল কোনটা কোনটা বডির বাইরের, তখন সেই লিম্ফোসাইটকে মেরে ফেলা হয়। যেই প্রক্রিয়ায় এই লিম্ফোসাইটটা মারা যাবে সেইটাও হচ্ছে একটা অ্যাপোপ্টোসিস, ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস। তারপর নিউট্রোফিলের কাজ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। তো ব্যাকটেরিয়া ধ্বংস হওয়ার পরে যদি নিউট্রোফিল মারা যাবে, যে প্রক্রিয়া সেটাই হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই যেটা বলছিলাম যে পটেনশিয়ালি হার্মফুল যে লিম্ফোসাইট, যেটা আমাদের বডিকে চিনতে পারে না ঠিকমতো, সেই লিম্ফোসাইটকে এলিমিনেশন করে দেওয়ার জন্য আমাদের অ্যাপোপ্টোসিস প্রয়োজন। প্যাথোলজিক্যাল কন্ডিশন কোথায় কোথায় হতে পারে, যেমন হাইপোক্সিয়া কিন্তু সিভিয়ার না, সেখানে নেক্রোসিস ঘটবে না, সেই জায়গার যে সেল ইনজুরি সেল সেইগুলোর মধ্যে ডিএনএ এবং প্রোটিনের যে ডিস্ট্রাকশন হবে সেটা যদি ইরিপেয়ারেবল হয়, তখন ওই সেল নিজে আর বেঁচে থাকতে চায় না, সে মারা যায়। যে প্রক্রিয়া সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। রেডিয়েশনের মধ্যেও এরকম ঘটতে পারে, তারপর হিটের কারণে হতে পারে, সাইটোটক্সিক ড্রাগের কারণে হতে পারে। আর ভাইরাল ডিজিজ, হেপাটাইটিসের মধ্যে আসলে হেপাটাইটিস ভাইরাস যে ক্ষতিটা না করে, এই হেপাটোসাইটগুলা সে নিজেকে ধ্বংস করে দেয়, এই জন্যই এটা বেশি ক্ষতিকর অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। ডাক্টের যদি অবস্ট্রাকশন হয়ে যায়, কোনো একটা অর্গানের ডাক্ট আছে, সেই ডাক্টের অবস্ট্রাকশন হওয়ার ফলে ওই ডাক্ট যেই সেলগুলা ডাক্টের চারিদিকে যে সেল দিয়েছিল সেই সেলগুলো অ্যাট্রফি হবে, এইটাও হচ্ছে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। আর টিউমার যখন অনেক বড় হয়ে যায়, তখন ওই টিউমারের ভিতরে নিউট্রিশন ঠিকমতো পায় না, ব্লাড ভেসেল নতুন করে তৈরি হয় টিউমারে, আপনারা টিউমার চ্যাপ্টারে পড়বেন, নতুন নতুন ব্লাড ভেসেল, নিউ এনজিওজেনেসিস হবে, ওখানে এনজিওজেনেসিসের মধ্যে ব্লাড ভেসেল তৈরি হবে। স্টিল দেন টিউমার যখন খুব বেশি দ্রুত বড় হতে থাকবে, তখন ওই টিউমারের মধ্যে সব কোষ কিন্তু ব্লাড সাপ্লাই পাবে না, তখন ওখানে সেল যে ডেথ ঘটে সেইটার মধ্যে অনেক ধরনের টিউমারে ডেথ ঘটে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। কিছু কিছু আবার টিউমারে নেক্রোসিস হয়, বেশিরভাগ টিউমারে নেক্রোসিস হয়, কিছু কিছু টিউমারে অ্যাপোপ্টোসিস হয়। অ্যাপোপ্টোসিসের ফলে কিভাবে দেখতে কেমন হবে, প্রথমে হচ্ছে সেলের শ্রিঙ্কেজ, সেল সাইজটা ছোট হয়ে যাবে, যেখানে নেক্রোসিসের মধ্যে সেলের সাইজ বড় হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। এরপরে ক্রোমাটিনটা কনডেনসেশন হবে, যেটা আমি বলেছিলাম যে পিকনোসিস, মানে নিউক্লিয়াস সাইজ ছোট হয়ে যাবে। তারপর কি হবে, নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেশন হবে, ফ্র্যাগমেন্টেশন হয়ে টুকরো টুকরো হয়ে গেল, সেই প্রতিটা টুকরা চারিদিকে এসে সাইটোপ্লাজম থেকে ব্লেব, সাইটোপ্লাজমের মধ্যে একটা ক্যাভিটির মধ্যে চারিদিকে সেই নিউক্লিয়াসের টুকরোটাকে জড়িয়ে ফেলবে, সেটাকে বলতেছি আমরা সাইটোপ্লাজমিক ব্লেব অথবা অ্যাপোপ্টোটিক বডি। আর এই অ্যাপোপ্টোটিক বডি যখন টুকরো টুকরো ছোট ছোট টুকরো হয়ে যাবে, তারা এমনভাবে পরিবর্তিত হবে যে সে ফ্যাগোসাইটের একটা
খাদ্যের তৈরি হবে, মানে একটা প্রিয় খাদ্যের তৈরি হবে। তাহলে পরবর্তীতে যে ফ্যাগোসাইট সে এসে এই অ্যাপোপ্টোটিক ডেব্রিস বা অ্যাপোপ্টোটিক বডিজকে এনগাল্ফ করবে। এই যে নর্মাল সেল, সেটা সেল সাইজ শিঙ্ক্রেজ করতেছে। কেন হয় আমরা জানি যে ডিএনএর যদি ড্যামেজ হয়, প্রোটিনের ড্যামেজ হয়, যেগুলো কিনা ইরিপেয়ারেবল, অথবা মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয় ইরিপেয়ারেবল, তখন সে অ্যাপোপ্টোটিক পাথওয়েতে চলে যায়, মেমব্রেন ব্লেভিং হয়, মেমব্রেনটা এই যে গোল গোল হয়ে গেছে, আর নিউক্লিয়াসটা যেহেতু ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, প্রতিটার মাঝখানে একটা করে নিউক্লিয়াস চলে যাবে এবং এইটার চারিদিকে একটা করে টুকরা তৈরি হবে, এই যে ছোট ছোট, এটা হচ্ছে অ্যাপোপ্টোটিক বডি। এবং শেষে এটা ব্রেকডাউন হয়ে যায় আলাদা আলাদা অ্যাপোপ্টোটিক বডি, যেটা কিনা ফ্যাগোসাইটস দ্বারা এনগাল্ফ হবে। এই যে আমরা এটা হচ্ছে লিম্ফ নোড, লিম্ফ নোডের মধ্যে দেখতে পাচ্ছি যে অ্যাপোপ্টোটিক ডেব্রিস, এই লিম্ফোসাইটগুলো ছোট ছোট টুকরা হয়ে এই ফ্যাগোসাইট একটা সে এনগাল্ফ করছে ছোট ছোট টুকরা মাঝখানে। এটা হচ্ছে অ্যাপোপ্টোটিক ডেব্রিস বা অ্যাপোপ্টোটিক বডি। তাহলে আমরা নেক্রোসিস অ্যাপোপ্টোসিসের পার্থক্য আপনাদেরকে গতদিন দিয়েছিলাম। সেল সাইজ কী হবে? এনলার্জড হবে, এখানে হয়ে যাবে রিডিউস। নিউক্লিয়াস, এখানে পিকনোসিস, ক্যারিওলেক্সিস, ক্যারিওলাইসিস তিনটেই ঘটবে। মেইনলি হয় ক্যারিওলাইসিস। আপনারা জানবেন যে মেইনলি এটা ক্যারিওলাইসিসই হয়, কিন্তু অ্যাপোপ্টোসিস হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, যেটা হচ্ছে পিকনোসিস হয়ে তারপরে ছোট ছোট নিউক্লিওজোম তৈরি করে। তারপর প্লাজমা মেমব্রেন। নেক্রোসিসের ক্ষেত্রে এটা প্লাজমা মেমব্রেনটা ডিসরাপ্টেড হবে, আর অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনটা পুরোপুরি ইনট্যাক্ট থাকবে। এর ফলে কি হয়, নেক্রোসিসের ভেতর থেকে সেলুলার কন্টেন্টগুলো বেরিয়ে আসে, যেটা কিনা এনজাইমেটিক ডাইজেশনের ফলে হয় এবং সেলের বাইরে চলে আসবে। আর অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে যেহেতু সেল মেমব্রেন ইনট্যাক্ট থাকবে, সেই জন্য কোনো এনজাইম বেরিয়ে আসবে না। যেহেতু এনজাইম বেরিয়ে আসছে, সেই জন্য এখানে অ্যাডজাসেন্ট টিস্যুর মধ্যে ইনফ্লামেশন হবে। কে না 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 পরে, আচ্ছা। এরপর অ্যাডজাসেন্ট টিস্যু, অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে ইনফ্লামেশন হওয়ার প্রশ্নই আসে না, কারণ যেহেতু মাঝখান থেকে কোনো এনজাইম রিলিজ হবে না। এই এনজাইমগুলোর নাম কি সেটা একটু জেনে রাখা দরকার। আমরা এমআই এর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই এলডিএইচ, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ একটা এনজাইম আছে, সেটা বেরিয়ে আসে। আর যদি হার্ট মাসেল হয়, হার্ট মাসেলের ক্ষেত্রে আপনার ট্রোপোনিন, সিকেএমবি, ক্রিয়েটিন কাইনেজ, এই এনজাইমগুলো বেরিয়ে আসে। এবং এই এনজাইম দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে এমআই হার্ট অ্যাটাক হয়েছে কি হয় না। আর নেক্রোসিস অলওয়েজ প্যাথোলজিক্যাল, অ্যাপোপ্টোসিস ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল দুইটাই হতে পারে। মেকানিজম, অ্যাপোপ্টোসিস কিভাবে হয় আমরা বলেছি যে এটা এর আগে বলি নাই, এটার দুইটা পাথওয়ে আছে, এক্সটেনসিভ পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে। যেই পাথওয়ে দিয়ে করুক, আলটিমেটলি সে একটা সিস্টিন ফ্যামিলির একটা মেম্বার, সিস্টিন প্রোটিয়েসের মেম্বার ক্যাসপেজ, সেটাকে সে অ্যাক্টিভেশন করবে। আর ক্যাসপেজ যদি অ্যাক্টিভেশন হয়, তারপর সে একটার পর একটা এনজাইমকে ক্লিপ করবে, সেই এনজাইম আবার আরেকটাকে অ্যাক্টিভেট করবে। এইভাবে সে কী করবে, নিউক্লিয়ার যে স্ক্যাফোল্ড এবং সাইটোস্কেলিটন আছে সেটাকে ভেঙে দিবে। আর ক্যাসপেজ ডিএনএকেও ব্রেকডাউন করবে ডিএনএস এনজাইমকে অ্যাক্টিভেশনের মাধ্যমে। এর ফলে কি হবে, ডিএনএ ব্রেকডাউন হবে এবং পরবর্তীতে যে অ্যাপোপ্টোটিক যে ডেব্রিসগুলো, সেগুলো ফ্যাগোসাইটের মাধ্যমে রিকগনিশন হবে। অটোফ্যাগি বলতে কি বুঝি? অটোফ্যাগি বলতে সেল যখন নিজেই নিজের কন্টেন্টকে এনগাল্ফ করবে। কি কি জায়গায় হয়, যেমন চ্যাপারন মিডিয়েটেড, মাইক্রো অটোফ্যাগি আর ম্যাক্রো অটোফ্যাগি। কিভাবে এটা হবে? সাইটোপ্লাজমিক অর্গানেলিগুলা কি করবে, ইনিশিয়েশন করবে, তারপরে ইলংগেশন হবে, ম্যাচুরেশন অফ অটোফ্যাগোজম,
তারপরে কি হবে, ফ্যাগোজোম তৈরি হবে। ফ্যাগোজোম কিভাবে তৈরি হয়, সরি ফ্যাগোলাইসোজোম তৈরি হবে। ফ্যাগোলাইসোজোম হচ্ছে ফ্যাগোজোম এবং লাইসোজোম একসাথে ফিউশন হয়ে তৈরি হবে ফ্যাগোলাইসোজোম, পরবর্তীতে সেটা ডিগ্রেডেশন হয়ে যাবে। কোথায় হয় অটোফ্যাগি, যেমন ক্যান্সার সেলের ক্ষেত্রে হয়, নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডারে হয়, ইনফ্লামেটরি বাউল ডিজিজে হয়, ইনফেকশাস ডিজিজে হয়। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই। আগামী দিন আর একটু বাকি আছে, আমাদের নেক্রোসিস শেষ, আরও নেক্রোসিস সেলের ইনজুরির প্রতি যে সব রেসপন্স আছে তার মধ্যে আরও অনেকগুলা আছে বাকি, সেইগুলো আমরা আগামী দিন শেষ করে দিব। ওকে, গুড বাই।